যদি বলি এখন যে রাজনৈতিক দুই দলের বিএনপি আর জামাত বিশেষ করে এখন বেশ কথার লড়াই চলছে দুই দলের নেতাদের মধ্যে। উনি একটু করে বলেছেন সবাই কেউ কেউ ওবায়দুল কাদের হাসান মাহমুদের শূন্যস্থান পূরণ করছেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে হুমকি ধামকি দিয়ে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা সহ সাথের আলোচককে। তিনি যথার্থই বলেছেন, আমাদের যে গণ অভ্যুত্থানের ভেতর থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্নটা ১ বছরের মাথায় এসে আমরা দেখছি ক্রমশই ফিকে হয়ে আসছে। কোনো একটা রাজনৈতিক দল অথবা সরকার একদিনে ফ্যাসিস্ট হয়ে ওঠে না, অথবা তার কোনো ডকুমেন্টসে আপনি পাবেন না যে ফ্যাসিস্ট হয়ে ওঠার উপাদানগুলো তার মধ্যে আছে। পৃথিবীতে যত গণতান্ত্রিক সংবিধান আছে তার মধ্যে উত্তর কোরিয়ার সংবিধানটা খুবই আলোচিত। সেখানে অনেক ধরনের গণতন্ত্র, মত প্রকাশ, প্রতিষ্ঠান গড়ে তোলা, এই ধরনের অনেকগুলো বিষয় সেখানে আছে। কিন্তু সেখানকার সরকারটা কেমন এটা আমরা জানি। ফ্যাসিস্ট রাতারাতি হয়ে ওঠে না, সকালবেলায় গাছ লাগালাম বিকালবেলায় হয়ে উঠল। এটি তৈরি হয় আচরণের ভেতর থেকে, এবং সে আচরণটা একসময় দাম্ভিক হয়ে ওঠে এবং এটি নিজের মধ্যে আর আটকে রাখতে পারে না, প্রকাশ ঘটিয়ে যায়। আজকে যারা পরস্পরের বিরুদ্ধে ইট ছুটছেন, পাথর ছুটছেন, এরা কিন্তু সবাই একসময় হাতে হাত রেখে লড়াই করেছেন। কিন্তু আপনি সময় যত যাচ্ছে ততই এই বিষয়গুলো ক্রমশই এমন একটা উৎকট অবস্থা তৈরি করছে যে দূর থেকে যারা পালিয়ে গেছে, আমার ধারণা তাদের এখন বিনোদনের সবথেকে চমৎকার মাধ্যম হচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক নেতাদের বক্তৃতা করা, এবং তারা একজন আরেকজনকে নিশ্চয়ই দেখিয়ে বলে যে ওই যে দেখ যাদেরকে রেখে আসছিলাম তাদের কি অবস্থা। আমরা বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা এবারের যে নির্বাচন, 3টি জায়গা। এক হচ্ছে বিচার, আর একটা সংস্কার, আর একটা নির্বাচন। তো সংস্কার অর্থ কি? সংস্কারের অর্থ হচ্ছে আমি আমার ব্যক্তির আচরণের জায়গায়, আমার রাজনীতিতে, এবং আমার যে লিটারেচার আছে, আমার যে দৃষ্টিভঙ্গি আছে, এই জায়গাটা আমি কতগুলো পরিবর্তন আনব। কিন্তু এখন পর্যন্ত আপনি লিটারেচার যা তাদের যে ডকুমেন্টসগুলো, সেখানে আপনি যথেষ্ট সুন্দর সুন্দর কথা আছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, সংস্কার আমি কি করব? আমি স্থানীয় সরকারকে শক্তিশালী করব। স্থানীয় সরকারের কতগুলো দায়িত্ব আছে। আপনি এমপি প্রার্থী যারা, তাদের মাইকিং যদি শোনেন, শুধুমাত্র ঘটকালি করা ছাড়া আর সমস্ত কাজ তারা করে দিবে বলে দিচ্ছেন। মশা মারবেন, রাস্তা করে দিবেন, ঘাট করে দিবেন। তো আপনি যদি গণ অভ্যুত্থানের পরে যে শাসন ব্যবস্থাটা সংস্কার করতে চান, সেই শাসনে তো আপনি স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা। যে স্থানীয় সরকারটা এমন জায়গায় চলে গিয়েছিল, 50 লক্ষ টাকা দিলে নৌকা প্রতীক কেনা যেত, এবং সেখান থেকে নির্ধারিত হতো কে চেয়ারম্যান হচ্ছেন বা মেয়র হচ্ছেন। আমি তো সেখান থেকে পরিবর্তন চেয়েছি বলে গণ অভ্যুত্থানটা করেছি। তাহলে আমি কেন বলছি পৌরসভার মেয়র যা করবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে দায়িত্ব, সেটি আমি করে দেব। তার অর্থ দাঁড়ায় যে আমার যে মনস্তত্ত্ব, আমার মনস্তত্ত্বে কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনকে প্রভাবিত করার যে চেষ্টা, প্রভাবিত করার নানা ধরনের প্রচেষ্টাগুলো আমরা দেখতে পাচ্ছি বড় রাজনৈতিক দল। এবং আপনি খেয়াল করবেন, আমাকে প্রশ্ন করে আর সহজ করে দেই, যেহেতু বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেছেন ভোট কারচুপির শঙ্কা তিনি করছেন এই গণ অভ্যুত্থানের এই 24-এর পরে। আবার নাহিদ ইসলাম বলছেন এবারে নির্বাচনেও নির্বাচনে কারচুপিতে ভারত সহযোগিতা করতে চায় বা করছে, এই ধরনের একটা অভিযোগ তুলেছে। আসলে দুই দলের, বিশেষ করে যদি নাহিদ ইসলাম তো এনসিপি, যদিও 11 দলের সঙ্গী, সেই হিসেবে দুই দলের পক্ষ থেকে ভোট কারচুপির কথা আসছে। একজন বলছে ভারতকে দোষারোপ করছে, একজন সম্ভবত অন্য কোনো দলকে দোষারোপ করছেন। এই আশঙ্কাও দেখেন কিনা ভোট কারচুপির? ভোট কারচুপির আশঙ্কা আমি দেখি, এবং এবারের নির্বাচনে আমার যেটা শঙ্কা, জাল ভোটকে কেন্দ্র করে প্রচুর জাল ভোট দেওয়ার চেষ্টা করা হবে। যার যেখানে শক্তি আছে তারা এটি করবে, এবং বিশেষ করে নারীদের ভোটটা বেশি হবে। আমি ওই গণকের মতো বলে দিচ্ছি, কিন্তু আমার সংখ্যাটার কথা নারীদের ভোট বলছি। হওয়ার বেশি হওয়ার কারণটা আমাদের এখানে একজন নারীর পক্ষে অনেক সময়
তার পোশাকের কারণে আমরা তাকে যথাযথভাবে চিনতে পারি না, এবং তিনি যদি আপত্তি করেন সেটিকে মানে তাকে চেক করা বা তাকে এই সুযোগটা থাকে না। সুতরাং এই সুযোগটা কেউ কেউ নিতে পারে। এক, চেহারা দেখাতে পারবে না বোরকা পড়লেও, যদি বোরকার কথা তিনি বলছেন আপত্তি করেন, তিনি যদি আপত্তি করেন, সেক্ষেত্রে কি আপত্তি ভোট করেন, দেওয়া- আপনি দিতে- জোর করে না, তার একটা স্বাধীনতা আছে। আমাদের কতগুলো সামাজিক ব্যবস্থাপনার কারণে এবং আপনার বাস্তবতা বাস্তবতার কারণে কোন কোন জায়গায় আপনি চাইলেই তাকে বলতে পারবেন না যে আপনাকে এইভাবে ভোট কেন্দ্রে আসতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যারা পালিয়ে আছে তাদের একটা বিরাট অংশ তারা ভোট দিতে যাবেন না। সুতরাং এই তথ্যটা যদি আমাদের কাছে থাকে এবং কেউ যদি রাজনৈতিক দলগুলো যার সক্ষমতা যতটুকু তারা যদি সংগ্রহ করতে পারে, ওই জায়গাগুলোতে ভোট দেওয়ার তাদের একটা সুযোগ তৈরি হবে। আপনি রাজনীতির পরিবর্তনের যে জায়গাটা বলছেন, কামাল ভাই যথার্থ বলেছেন যে এই সময়কালে জামাতের একটা উল্লম্ফন ঘটেছে, তাদের জনপ্রিয়তা বা তাদের প্রতি মানুষের সমর্থন। কিন্তু খেয়াল করবেন এই যে মানুষগুলো তারা কিন্তু বলছে যে ভোট জামাতকে কেন দিব, অন্য পক্ষ চাঁদাবাজি করে, অন্য পক্ষ কেন্দ্র দখল করে, অন্য পক্ষ টেম্পো স্ট্যান্ড দখল করে। অর্থাৎ পলিটিক্সের যে আদর্শিক যে জায়গাটা সেটি কিন্তু প্রধান না। প্রধানটা হলো যে আমি যাকে পছন্দ করতাম বা যাকে আমি আমার ভাবনার মধ্যে রেখেছিলাম তার খাসলতটা ভালো না, তার খাসলত খারাপ, সেই কারণে আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আমি কোনো আইডিওলজি বা অন্যদের আচরণের জন্য না, এটি এক ধরনের প্রতিশোধ নেওয়া। তো এই যে এই ধরনের পরস্পরের প্রতিশোধের সংস্কৃতিটা, এটিকে কিন্তু সাস্টেনেবল না এই ভোটারটা। আবার এটি কিন্তু এর থেকে অবস্থা যখন খারাপ দেখবে তখন সে কিন্তু আবার শিফট করে অন্যদিকে চলে যেতে পারে। তার মানে ফ্লটিং বোঝা যাচ্ছে। Right, মানে right. একটা সিদ্ধান্ত নিতে পারছে সিদ্ধান্ত না। নিতে পারছে না। জি, ভাসমান। আমি আসবো আপনার ভাসমান। কাছে। আমি একটু আসি যে জনাব মোস্তফা কামাল, দুটো জিনিস আমি তো আপনাকে তো দুই দলের দুইটা তথ্য দিতে চাই। একটি হলো ঢাকা 17 আসনের জামায়াতের এমপি প্রার্থীর জামায়াত সম্পাদক ডাক্তার খালিদুজ্জামান সেনা সদস্যদের সাথে তার একটা তর্ক করার ভিডিও ভাইরাল হয়েছে। সেটা বেশ আলোচিত, সমালোচিত অনেকগুলো হচ্ছে। আজকে আবার মির্জা আব্বাসের একটা আচরণের একটা দেখলাম, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে গণসংযোগে আওয়ামী লীগের নির্বাচনী কায়দায় আপনারা হাঁটছেন, এই কথাটা বলেছেন আসিফ মাহমুদ। তিনি কোট করে এটা বলতে চেয়েছিলেন, এমন সময় মির্জা আব্বাস তাকে ধমক দিয়ে তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়েছেন। দুই দলের দুইটা আমি তথ্য দিলাম। এই দুই দল মানে একটা একেবারে যদি বলি মেজাজ হারিয়ে ফেলছেন কেন? চমৎকার বলেছেন আপনি, খুব প্রাসঙ্গিক বিষয়। খেই হারিয়ে ফেলে একটা কথা আছে, পথে ঘাটে চলে এই শব্দটা। আমরা শুরু থেকে যেটা খেয়াল করেছিলাম, জামাতে ইসলামের দিক থেকে চেষ্টাটা বেশি হয়েছে যে বিএনপিকে চটানো যায় কিনা, খেপানো যায় কিনা। শুধু বিএনপি না, তারেক রহমান সাহেবকেও চটানো যায় কিনা, সেই চেষ্টা কিন্তু তারা শুরু থেকেই করেছে। তো সংযমের প্রশ্নে, ধৈর্যের প্রশ্নে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরাবরে এখন পর্যন্ত বলা চলে উত্তীর্ণ। তিনি না পারতে কোনো কথা বলছেন না। কিন্তু গত 2-3 দিনের নমুনাটার মধ্যে একটু ভিন্নতা আমরা দেখছি। একই কথা বিএনপি নেতা মির্জা আব্বাসের ক্ষেত্রেও প্রযোজ্য। তো তারেক রহমান সাহেব দেশে আসার আগ পর্যন্ত প্রায় প্রত্যেক দিনে বলেছেন, যতগুলো তার ভার্চুয়াল সভা সমাবেশ ছিল প্রত্যেক দিন একটা মেসেজ দিতেন যে সামনের নির্বাচন বড় কঠিন হবে, সামনের পরিবেশ লন্ডন থেকে বড় কথা এগুলো চ্যালেঞ্জিং। সেটা বলতেন কাদেরকে? দলের নেতা কর্মীদেরকে। আর আপনি আমরা তথ্যকর্মী হিসাবে সেটাকে তথ্য হিসাবে নিতাম। হয়তোবা পরিপূর্ণ অর্থটা সবাই তখনও বুঝে উঠতেও পারেনি যে কী জন্য চ্যালেঞ্জিং হবে, কেন কঠিন হবে নির্বাচনটা। আছে বিএনপি, তার সাথে লড়বে কে আবার। কিন্তু ক্রমশই দেখা গেল বিএনপির জন্য তো বটেই, স্বয়ং তারেক রহমানের জন্য পরিবেশটা কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। আপনি ইদানিং খেয়াল করবেন, আজকে 2-3 দিন খেয়াল করি যেটা আমি, যে উনি শার্ট ইন করে পড়েন না কেন গত 2 দিন, সেটাও প্রশ্ন। অর্থাৎ চটানোর যত দাওয়াই আছে, মন্ত্র আছে, টোকা আছে, সব দেয়া হচ্ছে। এরপরে এবার পরিস্থিতি চ্যালেঞ্জিংয়ের প্রশ্নে মির্জা আব্বাস অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি একটু মেজাজি মানুষ, আমরা কিন্তু জনম্বর বা যতদিন থেকে ওনাকে চিনি ওভাবেই দেখেছি। কিন্তু এবার খেয়াল করবেন যে ধৈর্য কাকে বলে, সহিষ্ণুতা কাকে বলে। ঠিক তিনি যত ধৈর্য ধরছেন, তার প্রতিপক্ষ থেকে প্রতিদিনের সকাল বিকাল দুপুর 3 বেলা করে একটা না একটা খোঁচা দেয়া হচ্ছে। এবং যারা এই খোঁচাটা দিচ্ছেন তারা মনে হচ্ছে আজকে 2 দিন ধরে মোটামুটি সফল হচ্ছেন। এবং মির্জা আব্বাস সাহেব একটু একটু চটছেন। সম্ভবত তারা ওই অপেক্ষাটাতে ছিলেন।
এটা নমুনাটা কিন্তু সামগ্রিকভাবে ভালো নয়। হয়তোবা ঢাকা 17-র কথা বলেছেন আপনি, ওই ডাক্তার সাহেবের কথা, এখানে মির্জা আব্বাসের কথা বলেছেন, উদাহরণ দুটো এনেছেন আপনি, যথেষ্ট উদাহরণ হিসাবে দুটো। সারা দেশে কিন্তু এ ধরনের কিছু কাণ্ডকীর্তি ঘটছে। আরেকটা কথা এখানে না বললেই নয়, আমি একসময় জামাতে ইসলাম বিটটাও করেছি কয়েকদিন। তো এতে করে জামাতের অন্তত তিনি সহ, তার যেহেতু আমি রিপোর্টিংয়ে নাই এখন, ওনার সাথে কাজ করা হয়নি, আগের ৩ জন আমিরের সাথে আমার পেশাগত কাজ করা হয়েছে। আব্বাস আলী খান, গোলাম আজম, মতিউর রহমান নিজামী। একটা বিষয় খেয়াল করে দেখেছি যে তাদের সাথে কথা বলতে গেলেও অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, অথবা প্রশ্ন দিলে জবাব দিতেও তারা খুব দেরি করতেন। বর্তমান যিনি আমির আছেন তিনি তাদের যে কারো চেয়ে বেশি পরিশ্রম করছেন, আর কথা তো বলছেনই, মাঝে মধ্যে যে একটু একটু খেই হারিয়ে ফেলছেন সেটাও কিন্তু আমরা দেখছি। আঙ্গুল কেটে ফেলা, জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলা, এ ধরনের শব্দ কিন্তু তিনি বলছেন। জামাতের আগের আমিররা অথবা সেক্রেটারি জেনারেলও যারা ছিলেন এই মাত্রায় কিন্তু কথা বলেননি। হতে পারে যে পরিস্থিতিটা এরকম ছিল না, এবারের পরিস্থিতিটাও চ্যালেঞ্জিং। তো জামাতের আমির নয়, শুধু আরও কয়েকজন বিভিন্ন জায়গায় মূলত তাদের বক্তব্যগুলো বিএনপিকে খেপানোর জন্য। তো খেপালে তারা কী রকম লাভবান হয় সেটা নিশ্চয়ই তাদের কাছে একটা সমীকরণ আছে। সেই সাথে আপনি খেয়াল করবার বিষয় খুবই বিষয় যে নারী বিষয়টা, নারী শিশু এই বিষয়গুলো একটু স্পর্শকাতর। আমরা যারা রাজনীতি করি না তারাও এই দুটা বিষয়ে একটু খুব sensitive। সংযমী থাকি, আর ধর্ম বিষয়ে তো আরও একটু বেশি থাকি। কিন্তু খুব খেয়াল করবার মতো বিষয়, এখানেও জামাতের দাওয়াই কিন্তু মাঠে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। তারা ধর্মকে সাফল্যের সাথে মার্কেটিং করছে, নামে তো জামাতে ইসলাম, ইসলাম শব্দটা তো আছেই। আবার নারীদের তর্ক বিতর্কেও তারা মোটামুটি প্রত্যেক দিন কিন্তু একটু থামলে আর একটা মাত্রা যোগ করে দিচ্ছে। তো এরপরে যদি এমনটা হয়ে যায় থাকে যে নারীদেরকে খুব স্বাধীনতা কে বেশি দিবে এই নিয়ে একটা প্রতিযোগিতা চলুক, খারাপ না। কিন্তু সেই প্রতিযোগিতা করতে গিয়ে তারা যে ধরনের শব্দগুলো ব্যবহার করছে, এর মধ্যে আবার হ্যাক হয়েছে আমির সাহেবের অ্যাকাউন্ট, কিন্তু নমুনায় মনে হচ্ছে তারা নিজেরাও হ্যাক হয়ে যাচ্ছেন কিনা, এটা কিন্তু নমুনা খারাপ। তো আবার এটা দু দলেই, যেখানে দুটা দলের বয়ান কাছাকাছি যে নির্বাচনে পরাজিতদেরকে নিয়েও তারা কাজ করবে, ওখানে আবার দেখেন বক্তব্যের মধ্যে কিন্তু আমিত্ব আছে। সেটাই এক ধরনের আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেটা কিন্তু মনোজাগতিক বিষয়, আমি ইসলামী পরিভাষায় যেটাকে নফসিয়াত বলে, যে আপনি সব জানেন, আপনিই সেরা। এটাই কিন্তু এক ধরনের আধিপত্যবাদ। আধিপত্য শুধু রাষ্ট্র ক্ষমতা দিয়ে হয় না, কথারও আধিপত্যবাদ আছে, অর্থনীতির আধিপত্যবাদ আছে, সামাজিক আধিপত্যবাদ আছে। ওই কারণে আপনাকে বলছি যে ফেসিবাদ যেটা তারা বলছেন যে আসবে, অর্থাৎ ভবিষ্যৎ, কিন্তু আমার জায়গা থেকে তো আমি নিয়মিত দেখছি যে এসে গেছে ফ্যাসিবাদ এসে গেছে। গেছে।